ছাত্রছাত্রীরা, আজকে আমরা সুভাষ মুখোপাধ্যায়ের মরশুমের দিনে এই প্রবন্ধটি নিয়ে আলোচনা করব। প্রবন্ধটি আলোচনার পূর্বে আমরা কবি সুভাষ মুখোপাধ্যায় সম্পর্কে কিছু তথ্য জেনে নেব। কবি সুভাষ মুখোপাধ্যায় জন্ম 1919, মৃত্যু 2003 সাল। বাংলা কবিতার এক উল্লেখযোগ্য নাম হলো কবি সুভাষ মুখোপাধ্যায়। আধুনিক বাংলা কবিতা কি বলবো, আধুনিক বাংলা কবিতার মধ্যে একজন উল্লেখযোগ্য কবি হলেন কবি সুভাষ মুখোপাধ্যায়। 1940 সালে প্রকাশিত তার প্রথম কাব্যগ্রন্থের নাম পদাতিক। পদাতিক কাব্যগ্রন্থের নাম অনুসারেই কবিকে পদাতিক কবিও বলা হয়। তার অন্যান্য কাব্যগ্রন্থগুলির মধ্যে রয়েছে অগ্নিকোণ, চিরকুট, ফুল ফুটুক, যতই দূরে যাই, কাল মধুমাস, ছেলে গেছে বনে, জল সইতে ইত্যাদি। তিনি হাফিজ নাজিম হিকমত ও পাবলো নেরুদার কবিতা অনুবাদ করেছেন। সাহিত্যে অবদানের জন্যই তিনি জ্ঞানপীঠ পুরস্কার লাভ করেন। তার গদ্য রচনার দৃষ্টান্ত কাঁচা পাকা, ঢোল গোবিন্দের আত্মদর্শন প্রভৃতি উল্লেখযোগ্য। পাঠ্যরচনাংশটি তার নারদের ডায়েরি নামক বইয়ে মরশুমের দিনে রচনার অংশবিশেষ। মরশুমের দিনে এই প্রবন্ধটি আলোচনার আগে আমরা এই মরশুম কথাটার অর্থ সম্পর্কে জেনে নেব। মরশুম কথাটির অর্থ হচ্ছে ঋতু। এই যে সারা বছর ধরে 6টা ঋতু ক্রমাগত চক্রাকারে ঘুরছে, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। তো এই যে ঋতুগুলোতে প্রাকৃতিক বৈচিত্র্য কিভাবে পরিবর্তিত হচ্ছে, কোন ঋতুতে কীরকম আবহাওয়া পরিবর্তন হচ্ছে, কি কি ধরনের ফসল উঠছে, তার প্রভাবটা কীরকম হচ্ছে, এই সমস্ত কিছুই এই প্রবন্ধে উঠে এসেছে। আমরা সরাসরি গল্পটি পড়ে সেই সম্পর্কে জানব। ছোট্ট মফস্বল শহর। ছোট্ট মফস্বল শহর মানে হচ্ছে গ্রাম ঘেঁষা শহর, মানে বড় শহর নয়, ছোট শহর। ডিপোয় বাস দাঁড়িয়ে আছে। ডিপো সম্পর্কে প্রত্যেকে জানো। আমাদের দেওয়ানগঞ্জ বাজারেও একটা ডিপো রয়েছে, যেখানে বাস দাঁড়ায়, সাধারণত যাত্রীরা যেখান থেকে বাসে ওঠে। ধরাধরি করে ছাদে মাল তুলছে বাসের কন্ডাক্টর আর ক্লিনার। কন্ডাক্টর ক্লিনার অর্থাৎ যিনি বাসে টাকা তোলেন, যিনি বাস পরিষ্কার করেন, তারা ধরাধরি করে ছাদে মাল তুলছেন। যে সমস্ত মাল এখান থেকে যাবে। বাস যাবে দূরের শহরে কি গঞ্জে, কোনো শহর বা গঞ্জে যাবে। গঞ্জ মানে হাট, গ্রাম। হাট মানে গ্রামের একটা বড় হাট, এই দেওয়ানগঞ্জ, যেমন দেওয়ানগঞ্জের মতো হাট, সেটাকে গঞ্জ বলা হচ্ছে, বা তার থেকে শহরে। সারা পথ সকলে যাবে না। তোমরা প্রত্যেকেই জানো, বাসে যে সমস্ত যাত্রী যাতায়াত করে তারা প্রত্যেকে কিন্তু এক জায়গা থেকে নির্দিষ্ট আরেক জায়গায় যায় না। মাঝপথে কেউ নেমে যায়, আবার মাঝপথ থেকে কেউ ওঠে। এই হচ্ছে বাস যাতায়াতের চিত্র। তো এখানেও সারা পথ কিন্তু সবাই যাবে না। গ্রামের যাত্রীরা নেমে যাবে মাঝ রাস্তায়। কারো বা কোর্টে মামলা ছিল, কেউ বা এসেছিল সরকারি সেরেস্তা হাকিমের কাছে দরবার করতে, কারো শক্ত রোগীর কাছে হাসপাতালে দেখতে এসেছিল। অর্থাৎ কি, যে এই যে সমস্ত যাত্রীরা, কেউ মালপত্র নিয়ে এসছে, কেউ বিভিন্ন কাজে এসছে বাসে করে, কেউ মাঝ রাস্তায় নেমে যাবে। কারো হয়তো কোর্টে মামলা ছিল, সেই জন্য সে কোর্টে এসেছে। কেউ বা সরকারি সেরেস্তা হাকিমের কাজ করে বা হাকিমের কাছে দরবার করতে এসছে, কোনো কিছু সম্পর্কে দরবার করার জন্য, নালিশ করার জন্য। দরবার কথার অর্থ হচ্ছে নালিশ করা। আবার কারো হয়তো হাসপাতালে শক্ত রোগী অর্থাৎ সিরিয়াস রোগী রয়েছে, সেই রোগীকে দেখতে এসেছে। কেউ এসেছিল দোকানের জন্য মাল তুলতে। গ্রামে নিজেদের ছোট্ট দোকান, বড় দোকান, বিভিন্ন দোকানে যে সমস্ত জিনিস বিক্রি করা হয়, সেগুলো সাধারণত শহর থেকেই মালপত্রগুলো নিয়ে আসা হয়। তো সেই মালপত্র নেওয়ার জন্য কেউ এসেছে। ভিতরে নিজের নিজের জায়গায় হাতের জিনিস রেখে অনেকেই বাইরে এসে দাঁড়ায়। হাতের জিনিস জায়গা দখল করে রুমাল বা ব্যাগ এই সমস্ত রেখে, এই পরিচিত চিত্রটা তোমাদের প্রত্যেকেরই মোটামুটি জানা। এই জায়গা, নিজের নিজের জায়গা দখল করে রেখে বাইরে এসে দাঁড়িয়ে আছে। সামনেই চায়ের দোকানে বেঞ্চির উপর বসে ড্রাইভার চা খায়। সেদিকে নজর রেখে যাত্রীর দল কাছে পিঠে ঘুরঘুর করে। গরমের সময় গায়ে হাওয়া লাগায়, শীতের সময় রোদ পোহায়। তাহলে গ্রীষ্ম এবং শীত দুটোই কিন্তু এক একটা মরশুম। তো দুই মরশুমে একই চিত্র। যাত্রীরা বাসে নিজেদের জায়গা রেখে
বাইরে ঘুরঘুর করে ড্রাইভারের দিকে চোখ রেখে, ড্রাইভার চা খাওয়া কখন শেষ হবে, গাড়িতে কখন উঠবে সেই দিকে নজর রেখে। গরমকালে হয়তো হাওয়া খাওয়া প্রয়োজন, বাসের ভেতরে গুমোট গরম থাকা যায় না, বাইরে হাওয়া খাওয়ার জন্য। আবার শীতের সময় বাইরে একটু মিষ্টি রোদ লাগানোর জন্য যাত্রীরা এইভাবে বাইরে ঘুরঘুর করে, কাছে পিঠে ঘুরঘুর করে। বাসে ভিড় দেখতে হয় মাঠে ফসল উঠলে। মাঠে যখন ফসল ওঠে তখনও বাসে ভিড় হয়, কারণ মাঠের ফসল বিক্রি করার জন্য বা কেনার জন্য সেই সময় বেশি যাত্রী আনাগোনা হয়। মেয়ে দেখতে, পুজো দিতে লোকে এখানে সেখানে যায়। পুজো দিতে বা মেয়ে দেখতে যাওয়ার সময় বাসের প্রয়োজন হয়, সে কারণে ভিড় হয়। জিনিস কিনতে, সিনেমা দেখতে, মামলায় তদারক করতে শহরে যায়। উকিল মোক্তার, বামুন পুরুত, দর্জি দোকানে দুটো পয়সার মুখ দেখে। গ্রামের সঙ্গে শহরে যে এখনও নারীর টান, এই সময়টা তা বিলক্ষণ বোঝা যায়। কি বলা হচ্ছে যে ফসল যখন ওঠে তখন মানুষের মনের মধ্যে একটা আনন্দ খেলে যায়, মানুষ তখন ফেলে রাখা কাজগুলো করার চেষ্টা করে। ফসল আসা মানেই হাতে পয়সা আসা, সেই সময় হয়তো বিয়ের ব্যবস্থা করা হয় অবিবাহিত মেয়ের বা অবিবাহিত ছেলের। আবার লোকে হাতে পয়সা থাকলে একটু পুজো আর্চা দিতে যায়, জিনিসপত্র কিনতে যায়, সিনেমা দেখতে যায়, মামলা হাতে পয়সা থাকলে মামলা নতুন করে তদারকি করতে যায়। প্রত্যেকেই দু একটা পয়সারও মুখ দেখে এই ফসল উঠলে। সুতরাং এইভাবে শহরের সঙ্গে গ্রামের একটা সম্পর্ক বজায় থাকে। এটাই হচ্ছে নারীর টান। অর্থাৎ গ্রামকে বাদ দিয়ে শহর যেরকম চলতে পারবে না, আবার গ্রামের লোকেরাও কিন্তু শহরমুখী, শহরের উপর অনেকাংশে ডিপেন্ডেবল। অর্থাৎ গ্রাম এবং শহর একে অপরের পরিপূরক, উভয়ের প্রতি নির্ভরশীল। ধন বলতে ধান, ধন সম্পদ, ধন কথার অর্থ হচ্ছে সম্পদ, সম্পদ বলতে ধান। কথাটা আজও সত্যি, এটা একটা কথা। ধন বলতে ধান, অন্য সমস্ত সম্পত্তির থেকেও মূল্যবান হচ্ছে ধান। ধান হচ্ছে, মানুষে বলে অন্ন বস্ত্র বাসস্থান, মানুষের হচ্ছে এই তিনটা প্রাথমিক চাহিদা। তো প্রথমে হচ্ছে অন্ন, খাবার, খাবার বলতে ধান, যেখান থেকে চাল হচ্ছে, ভাত হচ্ছে। তো এই কথাটা আজ পর্যন্ত সত্যি। ধানের সবচেয়ে বড় বন্ধু বৃষ্টি। এবার ধান যে হবে তার জন্য সব থেকে বেশি প্রয়োজন কি? মাটি তো আছেই, কিন্তু সেই শুকনো মাটিতে তো আর ধান হবে না, তার জন্য সব থেকে আগে প্রয়োজন বৃষ্টি। তাই ধানের সবচেয়ে বড় বন্ধু বলা হচ্ছে বৃষ্টিকে। বৃষ্টি নামলে তবেই জমিতে চাষ করে সেখানে ধান রোপণ করা সম্ভব হয়। মাটি দেয় ফসল, আকাশ জল। তাহলে মাটিতে ফসল হচ্ছে, ফসল উৎপাদন হচ্ছে, আর সেই ফসল উৎপাদন করার জন্য প্রয়োজনীয় জলটাকে দিচ্ছে আকাশ। ফসল আর জল বৃষ্টি কামনা করেই লোকের সারা বছর কাটে। তাই এই যে ধন, মূল ধন ধান, সেই ধানটা হচ্ছে মানুষের জীবনে ভীষণ একটা প্রয়োজনীয় বিষয়, প্রাথমিক চাহিদা অন্ন। সেটা দিচ্ছে কে? মাটি আর আকাশ, বৃষ্টি আর মাটি মিলে। তো যাতে ফসল ভালো হয় এবং তার জন্য যাতে বৃষ্টি হয়, বৃষ্টি যাতে হয় এবং বৃষ্টির ফলে যাতে ফসল ভালো হয়, এই দুটো কামনা করে লোকের সারা বছর কাটে। দেশি মতে আগে বছর শুরু হতো জল বৃষ্টি আর ফসলের সময় থেকে। এখন যেরকম বছরটা শুরু হচ্ছে কবে থেকে? শুরু হচ্ছে বৈশাখ মাস থেকে, কিন্তু আগে শুরু হতো জল বৃষ্টির সময় থেকে, সেই বর্ষাকাল থেকে। মাসের নাম আর ঋতুর নামের মধ্যে আজও তার স্মৃতিচিহ্ন খুঁজে পাওয়া যায়। আগে বছর আরম্ভ হতো অগ্রহায়ণে। অগ্রহায়ণ কথাটার মানে হচ্ছে, হায়ন শব্দের অর্থ হচ্ছে বছর, আর অগ্র মানে তো আগে, মানে বছরের প্রথম। এই যে অগ্রহায়ণ মানে হচ্ছে বছরের গোড়া বা প্রথম। হায়ন কথাটার আরেক নাম হচ্ছে ফসল। হায়ন কথাটার আরেকটা অর্থ হচ্ছে ফসল। একটা অর্থ হচ্ছে বছর, আরেকটা হচ্ছে ফসল। তাহলে ফসলের নামানুসারে বছরের ঋতুগুলোর নামকরণ করা হতো। তাই বলা হচ্ছে যে ঋতুতে প্রথমে ফসল পাওয়া যাচ্ছে, অগ্রহায়ণ মাসে ধান হচ্ছে, সেই সময়ে তাকে ধরে প্রথম হচ্ছে বছরের গণনা করা হতো। তাই নামকরণ করা হয়েছে অগ্রহায়ণ, অর্থাৎ যে ঋতুটা অগ্রে, অর্থাৎ সবার আগে আসে বা বছরে যেটা গোড়া। বছরকে আমরা বলি বর্ষ। বর্ষ মানেই হচ্ছে বছর। জল বৃষ্টির সময় এককালে বছর শুরু হতো বলে মরশুমের নাম হয়েছিল বর্ষ, অর্থাৎ ঋতুটার নাম হয়েছিল বর্ষ ঋতু। এদেশের যত পালা পার্বণ উৎসব আনন্দ সব কিছুরই মূলে রয়েছে চাষবাস। অর্থাৎ এই চাষবাসটাকে কেন্দ্র করেই বিভিন্ন ঋতুর যেরকম নামকরণ করা হয়েছে, তেমনি বিভিন্ন পালা পার্বণ উৎসব পূজা পার্বণ এগুলোরও নামকরণ করা হয়েছে। শহর ছাড়ালেই দুপাশে দেখা যাবে মাথার উপর দরাজ আকাশ। তাহলে বাস এবার শহর ছাড়িয়ে রাস্তা ধরেছে গ্রামের দিকে, গঞ্জের দিকে।
এবং যাত্রাপথে শহর পার হয়ে দেখা যাচ্ছে মাথার উপরে দরাজ আকাশ। দরাজ কথাটার অর্থ হচ্ছে খোলা আকাশ। বাস রাস্তার দুধারে বটপাকুড় শাল সেগুনের গাছ। রাস্তার দুধারে যে সমস্ত গাছপালা, বট গাছ, পাকুড় গাছ, শাল গাছ, সেগুন গাছ ইত্যাদি, তার ডালে দৃষ্টি মাঝে মাঝে আটকে যাবে। সাধারণত বাসে চলতে ফিরতে গাছের এদিক ওদিক দেখে কোথাও পাখি অমুক তমুক দেখে হয়তো দৃষ্টি আটকে যেতে পারে। কালো কুচকুচে বাঁধানো রাস্তা, পিচ ঢালা কালো কুচকুচে রাস্তার কথা এখানে বলা হচ্ছে। মাঝে মাঝে বাঁক নিয়ে সোজা সামনে চলে যাচ্ছে। তাহলে মাঝে মাঝে একদম রাস্তা, কোনো রাস্তায় একেবারে স্ট্রেট সোজা নয়, এখানে ওখানে একটু বাঁক নিতে হচ্ছে, সে কথা বলা হচ্ছে। গরমকালে চারদিকে হাওয়া যখন আগুনের মতো তেতে থাকে, তখন এই রাস্তার উপরেই এক ভারী মজার দৃশ্য দেখা যায়। যেতে যেতে মনে হয় দূরে যেন জল চিকচিক করছে, আর সেই জলে উল্টো হয়ে পড়েছে দুপাশে গাছের ছায়া। কাছে যাও, কোথায় জল, কোথায় ছায়া, ঠিক মরুভূমির মরীচিকার মতো। তাহলে কি বলা হচ্ছে, গরমকালে চারিদিকে যখন হাওয়া হয় আগুনের মতো রাস্তাটা তেতে ওঠে, তখন এই রাস্তার উপরে একটা বিশেষ মজার দৃশ্য দেখা যায়। মরীচিকার কথাটা তোমরা প্রত্যেকেই জানো। মরুভূমিতে দৃষ্টিভ্রম, মরুভূমির পথক্লান্ত তৃষ্ণার্ত পথিক হঠাৎ মরীচিকা দেখে, অর্থাৎ দূরে কোনো বন জঙ্গল বা জলের ছায়া দেখে ছুটে যায়, কিন্তু আদতে সেখানে কিন্তু কোনো জল বা গাছপালা সে পায় না। তো এই যে রাস্তার উপরেও ঠিক এরকম একটা দৃষ্টিভ্রম তৈরি হয়। পিচের রাস্তার উপরে রোদ পড়ে পিচগুলো গলতে থাকে, সেখানে চিকচিক জলের মতো একটা ব্যাপার হয়, এবং রাস্তার দুধারে গাছের ছায়াগুলো উল্টো দিক হয়ে সেখানে পড়ে। এই যে মানে রোদে তেতে ওঠা পিচগুলোকে অনেকটা জলের মতো দেখতে লাগে, এবং বাসে চলতে গিয়ে দেখে মনে হয় যেন জলের উপরেই সেই গাছের ছায়াগুলো পড়েছে, কিন্তু যখন কাছে যায় তখন দেখা যায় যে সেখানে কোনো জল নেই। তো এইভাবেই মরুভূমির দৃষ্টিভ্রমটা যেন এই পিচের রাস্তার উপরেই দেখা যায়। বাস রাস্তার ধারে ধারে মাঝে মাঝে লোকালয় দেখা যায়, বাড়িঘর। বড় গ্রাম হলে ইটের দালান দেখা যায়, নইলে মাটির বাড়ি, খড় কিংবা টিনের চাল। রাস্তার দুধারে যেতে যেতে এই সমস্ত দেখা যায়। লোকালয় পার হলেই আবার আদিগন্ত মাঠ, একেবারে আদি অন্তহীন মাঠ দেখা যায়। এক এক ঋতুতে তার এক এক চেহারা। মাঠের চেহারা এক এক ঋতুতে এক এক রকম। আমরা প্রত্যেকেই জানি, শরৎ ঋতুতে যেমন দেখা যায় একদম সবুজ ধানে ভরা ক্ষেত, আবার হেমন্তে সেই পাকা ধান, শীতে সেই ধান উঠে যাচ্ছে, তারপরে গ্রীষ্মে সেই খাখা শূন্য মাঠ। সেই কথাই এখানে বলা হচ্ছে, সেই আদিগন্ত মাঠ, যার এক এক সময়ে এক এক ঋতুতে এক এক রকম চেহারা। শরতে দেখবে যত দূর দৃষ্টি যায় নীল রঙের আকাশটাকে কেউ যেন ঝকঝকে তকতকে করে মেজে রেখেছে। বর্ষার পরেই আসছে শরৎকাল, একদম মেঘ কেটে গিয়ে নীল আকাশ বেরিয়ে আসে, ঝাঁ চকচকে দিন রোদ ঝলমলে, এবং মনে হয় আকাশটার সমস্ত মেঘগুলো মুছে দিয়ে কেউ ঝকঝকে তকতকে করে রেখেছে। মেঘের ছিটে ফোঁটাও নেই, আকাশে কোনো মেঘ দেখা যায় না। এটা হচ্ছে শরৎকালের আকাশের একটা বৈশিষ্ট্য। রোদ যেন কাঁচা সোনার মতো, নিচে কোথাও মাটি দেখা যাচ্ছে না, সামনে পিছনে একটা সবুজ ধান। কি বলা হচ্ছে, এই সময় মাঠটা একদম সবুজ ধানে ভর্তি থাকে, কোথাও মাটি দেখা যায় না, মাটির উপরে তো সবুজ ধান, একবারে একটানা। সমুদ্রের মতো তার পার দেখা যায় না, সমুদ্রে দাঁড়িয়ে যেমন এপার থেকে ওপার দেখা যায় না, ঠিক মাঠেও একই রকম অবস্থা। এপার থেকে ওপার যতদূর তোমার দৃষ্টি যাবে শুধুমাত্র সবুজ আর সবুজ, সবুজে সমুদ্র। তার উপর দিয়ে মাঝে মাঝে ঢেউ খেলে যায় হাওয়ায়, অর্থাৎ হাওয়া, শরতের স্নিগ্ধ হাওয়া তার উপর ঢেউ খেলে যাচ্ছে ধানের গাছের উপর। দূরে 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 জেগে থাকে একটা দুটো তাল খেজুর কিংবা শিশু পলাশ। গ্রামের মাঠের একটা পরিচিত চিত্র। এখানে ওখানে দূরে দূরে গাছপালা দেখা যায়, তাল খেজুরের গাছ বা শিশু গাছ বা পলাশ গাছ। এছাড়া বাকিটা পুরোটাই ধানে, সবুজ ধানে ভরা মাঠ, একেবারে সমুদ্রের মতো আদিগন্ত, যার একদিক থেকে দাঁড়িয়ে আরেক দিকে দেখা যায় না, সবুজ সমুদ্র। ধান কাটার পর একেবারে আলাদা দৃশ্য। এবার যখন শরতের পরে হেমন্তে পাকা ধান, সোনালি সেই পাকা ধান কেটে নেওয়া হয়, তখন কিন্তু এই মাঠের দৃশ্যটা একেবারেই আলাদা হয়ে যায়, ভিন্ন হয়ে যায়। যতদূর দৃষ্টি যায় রুক্ষ মাটি, একেবারে শুকনো মাটি শুধু দেখা যায়, শুকনো কঙ্কালসার চেহারা, আলগুলো জেগে থাকে বুকের হাড় পাঁজরের মতো। যেহেতু মাটির উপরে কোনো ক্ষেত বা কোনো ফসল থাকে না, তাই মাটিটা
একদম পরিষ্কার দেখা যায় এবং জমিগুলোকে যে আল দিয়ে ছোট ছোট ভাগে ভাগ করা হয় সে আলগুলো যেন বুকের পাঁজরে হাড় পাঁজরের মতো সেগুলো বেরিয়ে থাকে। মাঠের ভিতর দিয়ে পায়ে পায়ে রাস্তা ফুটে ওঠে গ্রামে যাওয়ার। তখন মানুষ আর ঘোড়া পথে বড় রাস্তা ধরে আর যাতায়াত করে না, খালি ফাঁকা মাঠের উপর দিয়েই তারা নিজেরা গ্রাম্য মেঠো পথ তৈরি করে দেয়। সেই মেঠো পথের চিহ্ন পাওয়া যায়। আকাশের রং তখন তামার হাড়ির মতো, তামাটে, ধুলো বালিতে একেবারে তামাটে হয়ে যায়। সেই শরতের ঝকঝকে মেঘহীন পরিষ্কার আকাশ তখন হেমন্তে কিন্তু থাকে না। রোদের দিকে তাকানো যায় না। গরুর গাড়ির চাকায় মানুষের পায়ে মাটির ডেলাগুলো ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে ধুলো হয়। তাহলে সে সময় ধান কেটে নেওয়ার পরে শুকনো মাটির ডেলাগুলো ভেঙে ধুলোয় ধুলোকার হয়ে যায় এবং সেই জন্যই আকাশের রঙটাও ওই তামার হাড়ির মতো হয়ে যায়। সেই ধুলো কখনো ঘূর্ণি হাওয়ায়, কখনো দমকা হাওয়ায় উড়ে উড়ে দৃষ্টি আড়াল করে দাঁড়ায়। একটু বেলা হলেই মাটি তেতে ওঠে, একেবারে আগুন হয়ে যায়। হেমন্তকালে রোদের কথা বলা হচ্ছে। যদিও দিনটা ছোট, সকালবেলাটা ঠান্ডা ঠান্ডা থাকে, কিন্তু সারাদিনের রোদে প্রচণ্ডভাবে মাটি তেতে ওঠে। যারা হাল বলদ নিয়ে ভোরে মাঠে গিয়েছিল, বেলা বাড়লেই তারা যত তাড়াতাড়ি পারে ঘরে ফিরবে। নদী, পুকুর, খাল, বিল শুকিয়ে যায়, গাছে পাতা থাকে না। খাল, বিল, নদী, নালার ধারে ধারে ছাড়া কোথাও ঘাসের ডগা দেখা যায় না। গ্রীষ্মকালের চিত্র দেখানো হচ্ছে যে সমস্ত নদী নালা প্রখর রৌদ্রে একেবারে শুকিয়ে খা খা করে, কোথাও কোথাও ঘাসের ডগাটা পর্যন্ত দেখা যায় না। শুধুমাত্র খালবিল নদী নালার পাশে একটু জলা জায়গার পাশে যা একটু ঘাস দেখা যায়, সবুজ ঘাস, এছাড়া সারা মাঠে কোথাও আর ঘাসের চিহ্নটুকুও দেখা যায় না। রাখালের দল ছড়ি পাঁচন হাতে বট অশ্বত্থের ছায়ায় বসে থাকে। মাঝে মাঝে হাওয়ায় আগুনের হালকা দেয়। অর্থাৎ কি বলা হচ্ছে, রাখালের দল গ্রীষ্মকালে গরু নিয়ে যারা মাঠে যায় তারা মাঝে মাঝে বট অশ্বত্থের তলায় ছায়ায় বসে থাকে, আর আগুনের মতো গরম বাতাসের একটা হলকা মাঝে মাঝে বয়ে আসে। জলের জন্য চারিদিকে হাহাকার পড়ে যায়। বৃষ্টিহীন গ্রীষ্মকাল, জলের জন্য তার চারিদিকে হাহাকার পড়ে যায়। লোকে সেই সময় ছায়া খুঁজে খুঁজে যাবে। পায়ে চলা রাস্তা যাবে বট অশ্বত্থের তলা দিয়ে, আম কাঁঠালের ছায়ায় ছায়ায়, বাঁধানো ইদারা, নদীনালা, তাল পুকুরের ধার দিয়ে দিয়ে, যেখানে হাতের কাছে পিপাসার জল পাওয়া যাবে। মানুষ রাস্তাগুলো, মেঠো পথগুলো যেন সেইভাবেই তৈরি করে নেয় যে যেতে যেতে কোনো অশ্বত্থের নিচে বটগাছের তলায় যেন বসে একটু আরাম করা যায়, বা কোনো আম কাঁঠালের ছায়ায় দাঁড়ানো যায়, এবং রাস্তার পাশে যাতে কোনো বাঁধানো ইদারা মানে হচ্ছে কুয়া, নদী নালা বা তাল পুকুরের ধার দিয়ে, যাতে যেতে যেতে যখন মানুষের তৃষ্ণা পাবে, পিপাসা পাবে, তখন যাতে অন্তত পিপাসার জলটুকু সে পাশাপাশি পেতে পারে। সেই রাস্তাগুলো যেন ঠিক সেই তাদের ধার ধার দিয়েই বয়ে যায়। আকাশের জল চেয়ে বসুধারা ব্রত করবার এই হলো সময়। কেননা এখন কাল বৈশাখী আগুন ঝরে, কাল বৈশাখী রোদে পড়ে, নদী শুকু শুকু, আকাশের ছাই। এই যে এই সময় যখন মানুষ এই তাল পুকুরের ধার দিয়ে বা বাঁধানো কুয়ো, আম কাঁঠালের ছায়া, বট অশ্বত্থের তলা দিয়ে রাস্তা করে করে যাতায়াত করে, মানুষ ছায়া খুঁজে ফেরে, ঠিক আকাশে বৃষ্টি নেই, সেই সময়ে মানুষ বসুধারা ব্রত পালন করে। কারণটা কি? এখানে কবি একটা ছড়ার ছলে বলেছেন, কাল বৈশাখী আগুন ঝরে, কাল বৈশাখী রোদে পড়ে, নদী শুকু শুকু, আকাশের ছাই। অর্থাৎ কাল বৈশাখী হয় মানে বৈশাখ মাসে। কাল কথাটা ভয়ঙ্কর, ভয়ঙ্কর বৈশাখে আগুন ঝরে। এই ভয়ঙ্কর বৈশাখে সমস্ত কিছু আগুনে পড়ে, রোদে পুড়ে যায়। নদী শুকু শুকু, আকাশে ছাই, নদী নালা সব শুকিয়ে যায়, আকাশে ছাই ওড়ে, কোথাও কোনো ছায়া নেই। তাই এই সময়ে জল চেয়ে মাটিতে, মানে যাতে ফসল উৎপাদন হয়, মানুষ যাতে বৃষ্টি হয় যাতে ফসল উৎপাদনের জন্য, সেই বৃষ্টি চেয়ে মানুষ এই বসুধারা ব্রত পালন করে। কোথাও বা চাষির ঘরের বউরা করে ক্ষেত্রব্রত, আবার কোথাও কোথাও কৃষকের ঘরের বউরা ক্ষেত্রব্রত পালন করে। তারা যায় বাড়ির কাছে খোলা জমিতে, বাড়ির কাছাকাছি মানে খোলা জমিতে তারা চলে যায় এই ক্ষেত্রব্রত করার জন্য। নিজেরা ঘট প্রতিষ্ঠা করে তার গায়ে সিঁদুর পুত্তুলি এঁকে ঘটের জলে আমের পল্লব ডুবিয়ে দেয়। অর্থাৎ মঙ্গল ঘট স্থাপন করে, মাটির সুন্দর ঘট, তার গায়ে সিঁদুর পুত্তুলি দিয়ে সুন্দর করে আঁক এঁকে আমের পল্লব দিয়ে তারা মঙ্গল ঘট স্থাপন করে। এবং তারপর বুড়িদেরই কেউ হয় মূলব্রতী। সবাই মিলে ব্রত পালন করলেও এদের মধ্যে একজন প্রধান
ব্রতকারী থাকে বা প্রধান ব্রতী থাকে, মূল ব্রতী। তো কোনো বয়স্ক বুড়িকে সেই মূল ব্রতী করা হয়। হাতে ফুল আর দুব্বা নিয়ে ব্রতীর দল তার মুখ থেকে শোনে ব্রতের কথা। যেরকম লক্ষ্মী ব্রত পালন করার সময় লক্ষ্মী পাঁচালী একজন পড়ে এবং বাকিরা বসে ফুল বেল পাতা নিয়ে শোনে, ঠিক একই রকম এই ক্ষেত্রব্রতেরও ব্রত কথা শোনা হয় এই মূল ব্রতীর মুখ থেকে। সন্ধে নাগাদ উলু দিয়ে ব্রত শেষ হয়। তারপরে সন্ধ্যের সময় উলু দিয়ে ব্রত কথা শেষ করা হয়। ব্রত শেষ হওয়ার পরে কি করা হয়, তারপর মাঠে বসেই চিড়ে, গুড়, মুড়ি, খই আর দই দিয়ে ফলার খায়। ব্রত শেষ হওয়ার পরে সাধারণত প্রত্যেকেই তোমরা জানো যে কোনো পূজা পার্বণের সময় মানুষ উপোস করে ব্রত করে এবং উপোস ভাঙার জন্য সেই মাঠেই তারা চিড়ে, দই, গুড়, মুড়ি, খই এই সমস্ত দিয়ে ফলার অর্থাৎ জলখাবার খায়। ওই দিন ছেলেদেরও কিছু কাজ থাকে। কী কাজ না, বলা হচ্ছে ছেলেরাও ওই দিন ভোরে একজন কারো মাঠে গিয়ে জমিতে লাঙল দিয়ে বীজ ধান পুঁতে জমিতে জল ছড়িয়ে দেয়। তাহলে ক্ষেত্রব্রত অর্থাৎ প্রথম ক্ষেত্র হচ্ছে তৈরি করার ব্রত। সেই জন্য ছেলেরা ওই দিন ভোরবেলা একজন মাঠে গিয়ে মাঠে জমিতে লাঙল দেয় এবং বীজ ধান, চারা ধান পুঁতে দিয়ে সেখানে জল ছড়িয়ে দিয়ে আসে। এই হচ্ছে ক্ষেত্রব্রত। আজকে এই পর্যন্তই থাক, বাকিটা পরবর্তী অংশে।